অভাগা যেদিকে চায় সাগর শুকিয়ে যায়। বিখ্যাত এই প্রবাদটি সম্ভবত বাংলাদেশে এনসিপি নেতা, সাবেক উপদেষ্টা এবং ইউনূস সরকারের সব থেকে প্রভাবশালী উপদেষ্টা হিসেবে পরিচিত আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার ক্ষেত্রে প্রযোজ্য। তিনি যেদিকেই দৃষ্টি দিচ্ছেন সেদিকেই তার পথ বন্ধ হয়ে যাচ্ছে, তেমনটাই আমরা দেখেছি। অন্তত 2-3টা খুবই বড় বড় স্টেপে সেটা আমরা দেখেছি। প্রথমে যখন উপদেষ্টা পদ থেকে তিনি পদত্যাগ করলেন, তখন এনসিপিতে যোগ দেয়া নিয়ে একটা প্রতিকূল পরিবেশ তৈরি হলো। এনসিপিতে কোন পদে আসবেন সেটা নিয়ে সংকট তৈরি হলো, এবং তখন নাসিরউদ্দিন পাটোয়ারির জায়গায় ওই পদে আরেকটু পদের ডেসক্রিপশনটা আরেকটু বাড়িয়ে ওই জায়গায় সংগঠনের মূল যে সাংগঠনিক কাঠামো, সেই কাঠামোর দায়িত্বে তাকে দেয়া হবে। এবং সেই সূত্র ধরে নাসিরউদ্দিন পাটোয়ারি পদত্যাগপত্র জমা দিয়েছেন, তিনি আর এই দল করবেন না বলে। সেই তথ্য যখন গণমাধ্যমে ফাঁস হলো, তখন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার তখনকার আশাটা বন্ধ হয়ে গেল। নির্বাচনের আগে একটা পদ তারা তৈরি করলো, অবশেষে সংগঠনের মুখপাত্র হিসেবে তাকে অন্তর্ভুক্ত করা হলো। সংগঠনের মুখপাত্র হলেও দলে খুবই গুরুত্বহীন অবস্থায় রয়েছেন, কারণ দলে হাসনাত সার্জিসের যতটা সাংগঠনিক জায়গা রয়েছে ততটুকু তার নেই। অথচ নাহিদ ইসলামের পরে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকেই কল্পনা করা হয় যে জুলাই আন্দোলন হলো, সেই আন্দোলনের নেতৃত্বে। এরপরে আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে যে তিনি নির্বাচন করতে চাইলেন। উপদেষ্টা থাকাকালীন তিনি কুমিল্লার মুরাদনগরে নির্বাচন করবেন, এরকম ভাবনা থেকে মুরাদনগরে এক উপজেলায় 450 কোটি টাকার বেশি বরাদ্দ দিলেন তিনি তার নিজের মন্ত্রণালয় থেকে, যেখানে একটি জেলা সারা দেশে 10-12 কোটি টাকাও পায়নি, সেখানে নিজের উপজেলাকে 450 কোটি টাকা দিলেন। হাসনাতের উপজেলাকে 350 কোটি টাকা দিলেন। এই দুটো উপজেলাকে নির্বাচনের টার্গেট করা হলো। পরে দেখা গেল যে একটি পারিবারিক হত্যাকাণ্ডের জের ধরে তার বাবা বিতর্কিত হলেন। একটা স্কুলে একজন সনাতন ধর্মের একজন শিক্ষিকার উপরে মব তৈরি করার পেছনে তার বাবার দায় উঠে আসলো। নানা ধরনের সমালোচনা এবং এলাকায় ঝাড়ু মিছিল হলো। বিএনপি তার উপরে খেপে গেল। সেই কারণে তিনি সিদ্ধান্ত নিলেন যে এলাকায় আর নির্বাচন তিনি করবেন না। এরপরে বেছে নিলেন তিনি ঢাকা 8 আসন এরকম, কিংবা ঢাকা 10 আসন এরকম কোনো একটা ভাবনা তার ছিল। ঢাকা 8, 12, 10 এরকম একটা ভাবনা ছিল। 10 প্রথম ভাবনা ছিল না। প্রথম ভাবনায় যেটা ছিল ঢাকা 8 কিংবা 12 এই ভাবনাগুলো, কিংবা ঢাকা 9 এই ভাবনাগুলো তার কাজে লাগলো না। পরবর্তীতে দেখলাম যে তিনি ঢাকা 10-এ নির্বাচন করবেন বলে ঢাকা 10-এর ভোটার হলেন, তার ভোটার আইডি চেঞ্জ করলেন, ঢাকা 10-এর ভোটার হলেন। তখন আমরা কনফার্ম হলাম যে তিনি ঢাকা 10-এই নির্বাচন করবেন, এবং ব্যাপক শোডাউন করলেন সেই দিন যেদিন ওসমান হাদি গুলিবিদ্ধ হন। কৌশলে শোডাউনটাকে তিনি পোস্টপোন না করে শোডাউনে এক মিছিল দিলেন, হাদি ভাইয়ের কিছু হলে জ্বলবে আগুন ঘরে ঘরে, এই ব্যাপারটা। কিন্তু শোডাউন দিয়েছেন। প্রথম শোডাউনেই বহু টাকা খরচ করেছেন, এই দৃশ্য আমরা দেখেছি। কারণ আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার তো রাজনৈতিক দল বলতে তেমন কিছু নেই, এবং তাহলে এত লোক কোত্থেকে আসে? নিশ্চয়ই ওটা একটা বড় ইনভেস্টমেন্ট ছিল, সেটাও বলতে চায় না। সেই ব্যাপারেও আমরা দেখলাম যে পরবর্তীতে যখন এনসিপির জামাতের সঙ্গে জোট হলো, এনসিপিতে ভাঙন তৈরি হলো, এবং জামাতের সঙ্গে জোট হওয়ার ফলে ঢাকা 10 আসনেও তিনি নির্বাচন করতে পারলেন না। অনেকে এই আলোচনাও করছিলেন এনসিপিতে যোগ দেওয়ার আগে তিনি বিএনপিতে যোগ দেওয়ার চেষ্টা করছেন, লবিং করছেন, এবং ঢাকা 10 যেন তাকে দেয়া হয় এই লবিংটা করছেন। কিন্তু শেষ পর্যন্ত বিএনপি তাকে নিতে রাজি হয়নি, বিএনপিতে তার যোগ দেওয়া হলো না। তখন এনসিপিতে যোগ দিলেন, এনসিপি থেকেও ঢাকা 10-এর টিকিট পেলেন না, কারণ জামাত তাকে নমিনেশন দিতে চায়নি। জামাত চায়নি আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া উপদেষ্টা থাকাকালীন যত তার বিরুদ্ধে অভিযোগ, বিশেষ করে দুর্নীতির অভিযোগ, সেই অভিযোগগুলো দল হিসেবে জামাতের উপরে পড়ুক, এটা জামাত চায়নি। সেই কারণে জামাত তার জোটে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে এমপি হিসেবে মনোনয়ন দিতে চায়নি। সেখানে আবার ধাক্কা খেলেন, অর্থাৎ এমপি হিসেবে তার সংসদে যাওয়ার পথ রুদ্ধ হয়ে গেল। এবার তার টার্গেট পুরান ঢাকা, অর্থাৎ যে দক্ষিণ সিটি কর্পোরেশন, সেই দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাচন করবেন। অনেক দিন আগেই ঘোষণা দেওয়া হয়েছে, দল থেকে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে।
সেটাও বোধহয় ভেস্তে গেল এবার। সেই কারণেই প্রথমে বলেছিলাম অভাগা যেদিকে চায় সাগর শুকিয়ে যায়। তাহলে কি আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার রাজনৈতিক ক্যারিয়ার শেষ হতে চলেছে? চলুন একটু মজার বাকি অংশটুকু আলোচনা করে বোঝার চেষ্টা করি প্রকৃত কারণটা কি। দক্ষিণ সিটি কর্পোরেশনেও তার নির্বাচন করা হচ্ছে না, কেন বলছি সেই আলোচনা করবে এই ভিডিওতে। দর্শক, বলছিলাম ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র নির্বাচন করবেন। অনেক আগেই এই ঘোষণা এনসিপি দিয়েছে। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ঢাকা দক্ষিণে তাদের ক্যান্ডিডেট, এবং তখন থেকেই এরকম আলোচনা ছিল যে এবারের যে স্থানীয় সরকার নির্বাচন, সেই স্থানীয় সরকার নির্বাচনে তারা জোটবদ্ধ হয়ে নির্বাচন করবে না, এককভাবে নির্বাচন করবে, এই ঘোষণাগুলো তাদের মুখে ছিল। কিন্তু মানে আপনি তো অনেক দূরের কথা, একজন পাগলকেও কি আপনি বিশ্বাস করাতে পারবেন যে এনসিপি স্থানীয় সরকার নির্বাচন এককভাবে করবে, জামাতের সঙ্গে জোট না করে? এককভাবে করলে কোথাও কি বাংলাদেশের কোথাও ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে সিটি কর্পোরেশন পর্যন্ত কোথাও সব জায়গায় যদি জামাত এবং বিএনপির প্রার্থী থাকে এনসিপির জয়লাভ করার কোনো সম্ভাবনা রয়েছে? বিন্দুমাত্র সম্ভাবনা রয়েছে? নাই। তাহলে তারা কি বোকার স্বর্গের রাজ্যে বাস করছে? না, এটা তাদের রাজনৈতিক একটা কৌশল ছিল, এবং সেই কৌশলটা যে শেষ পর্যন্ত কাজে দিল না, সেই ঘটনাটা ঘটেছে গতকালকে কি ঘটেছে? ছাত্র শিবির থেকে আনুষ্ঠানিকভাবে ইস্তফা দিয়েছেন ডাকসুর ভিপি সাদিক কায়েম। আনুষ্ঠানিকভাবে ইস্তফা কেন দিয়েছেন? কারণ তিনি জামাতে যোগ দিচ্ছেন, এবং জামাত কয়েকদিন আগেই ঘোষণা দিয়েছে ঢাকা দক্ষিণের মেয়র ক্যান্ডিডেট তাদের সাদিক কায়েম, এবং সেটা ঘোষণাতেই ছিল। এবার বাস্তবতায় চলে আসলো। বাস্তবতায় যখন চলে আসলো ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে, আপনার কি মনে হয় যে বিএনপির প্রার্থীর এগেনেস্টে সাদিক কায়েম, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এই দুজনই লড়বেন? এই দুজনই ভোট করবেন, এবং ভোট করে বিএনপির প্রার্থীকে পরাজিত করে তারা যে কেউ একজন জিতবেন? এটা কি মোটামুটি কল্পনার মধ্যে আসে আপনার? আমার মনে হয় যে আসার কথা নয়। গণমাধ্যম যেটা বলছে সেটা হচ্ছে যে সমকালের এই শিরোনামটা দেখে নিন, সেখানে বলছে মেয়র প্রার্থী হতে শিবির ছাড়লেন সাদিক কায়েম, জকসু ভিপিরও বিদায়। সেটা জকসু ভিপি, জগন্নাথের ভিপির, এটা নিয়ে আমার আলোচনার সাবজেক্ট না। আলোচনার সাবজেক্ট হচ্ছে সাদিক কায়েম যে ঢাকা দক্ষিণের ভিপি, ডাকসু ভিপি থেকে ঢাকা দক্ষিণের মেয়র ক্যান্ডিডেট হচ্ছেন, এটা জামাতের কনফার্ম ডিসিশন। জামাতের কনফার্ম ডিসিশন, তার মানে হচ্ছে যে শিবিরে থেকে তো আর এই কাজটা করতে পারবেন না, জামাতে যোগ দিতে হবে। জামাতে যোগ দেওয়ার জন্যই তিনি এটা করছেন। আর জামাতে যোগ দিতে যাওয়ার যে আনুষ্ঠানিক সময়, সেই আনুষ্ঠানিক সময়ের ব্যাপারে যেটা আমরা দেখছি সেটা হচ্ছে যে গত বছরের 9 সেপ্টেম্বর ডাকসুর নির্বাচন হয়েছিল, 13 সেপ্টেম্বর ভিপি হিসেবে শপথ নিয়েছিলেন, 14 সেপ্টেম্বর শপথ নিয়েছিলেন। সেই হিসেবে এবছরের 13 সেপ্টেম্বর তার ডাকসুর ভিপি হিসেবে মেয়াদ শেষ হচ্ছে। সেপ্টেম্বরের পরে তিনি জামাতে যোগ দেবেন। যদি ওই সময়ে ডাকসুর আবার নির্বাচন না হয় তাহলে তিনি এক্সট্রা 3 মাস আরও থাকতে পারবেন। সুতরাং ডিসেম্বর পর্যন্ত থাকতে পারবেন যদি ডাকসুর নির্বাচন না হয়, আর হয়ে গেলে তাকে ছেড়ে দিতে হবে। ডিসেম্বরের আগে সিটি কর্পোরেশন নির্বাচন হচ্ছে না। আমরা জানি যে অক্টোবর মাসে ইউনিয়ন পরিষদ নির্বাচন দিয়ে শুরু হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন। সিটি কর্পোরেশন নির্বাচন এই বছরে হবে না, এটা মোটামুটি নিশ্চিত। তার মানে ডিসেম্বর পর্যন্ত তিনি সময় পেলেও ডিসেম্বরে তিনি আনুষ্ঠানিকভাবে জামাতে যোগ দেবেন। ছাত্র থাকা অবস্থায় তো আর জামাতে যোগ দিতে পারবেন না, এটা টেকনিক্যাল কারণ। জামাতে যোগ দিবেন এবং তিনি পুরো দস্তুর এখন থেকে ঢাকা দক্ষিণের মেয়র ক্যান্ডিডেট হিসেবে নিজেকে প্রকাশ করার জন্যই শিবির থেকে ইস্তফা দিলেন। সে কারণেই বলছি আসিফ মাহমুদ যেদিকে চায় সাগর শুকিয়ে যায়। আসিফ মাহমুদ এনসিপি তো জুলাই আন্দোলনের যে কয়জন সামনের সারির ব্রাইট নেতা ছিলেন তাদের মধ্যে তো দ্বিতীয় প্রধান আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। নাহিদ ইসলামের পরে আমরা এটা ভেবেছিলাম যে তারা যখন নতুন দল করবে তখন নাহিদ ইসলাম দলের সভাপতি হবে, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া সেক্রেটারি হবে, সেরকমই কাঠামো হবে। কিন্তু আমরা নাহিদ ইসলামকে পদত্যাগ করতে দেখেছি দলের জন্য, কিন্তু আসিফ পদত্যাগ করেননি।
ওখানেই তিনি দল থেকে আসলে পিছিয়ে গিয়েছিলেন। সেই সুযোগে আক্তার হোসেনকে সদস্য সচিব করা হয়েছে। শেষ পর্যন্ত আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া সরকারে থাকতে যে সকল বিতর্কের জন্ম দিয়েছেন এবং যে বিষয়গুলোতে দুদকে তার বিরুদ্ধে অনেক অভিযোগ জমা পড়েছে, সেই ব্যাপারগুলো থাকা অবস্থায় আমার মনে হয় না জামাতের সঙ্গে জোট এনসিপির থাকুক না থাকুক কোনোভাবেই জামাতের সমর্থন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া পাবেন। সুতরাং এবারও তার মেয়র হওয়া না হওয়া তো ভোটের ব্যাপার, মেয়র হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করাটাও তার হয়তো সম্ভব হবে না। কারণ এটা আমি বিশ্বাস করতে চাই না যে ঢাকার মতো জায়গায় যেখানে জামাত ক্যান্ডিডেট দিবে সেখানে এনসিপিও ক্যান্ডিডেট দিবে জেতার আশায়, আবার যেখানে বিএনপি ভোট করবে, এটা পাগলেও বিশ্বাস করার কোনো কারণ নেই। আমার মনে হয় যে এনসিপিতে যারা রাজনীতি করছেন তাদের মধ্যে সব থেকে অভাগা ক্যারেক্টারের নাম হতে যাচ্ছে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। এরপরের স্টেপ কি তাহলে কি তার ক্যান্ডিডেট ঢাকা দক্ষিণ থেকে ঢাকা উত্তরে শিফট করা হবে? দর্শক, আপনার ভাবনা কি? আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, 2025-এর 16ই জুলাই গোপালগঞ্জের বুকে যে তাণ্ডবের সৃষ্টি হয়েছিল, পাঁচজন মানুষ নিহত হয়েছিলেন, অসংখ্য মানুষ আহত হয়েছিলেন, যে একটা ভৌতিক পরিবেশের সৃষ্টি হয়েছিল তা নিশ্চয়ই আমরা এখনো ভুলে যাইনি। জুলাই আন্দোলনের প্রথম বর্ষপূর্তিতে 16ই জুলাই যেদিন আবু সাইদ নিহত হলেন ইন্টেনশনালি, জাতীয় নাগরিক পার্টি ওই দিনেই মার্চ টু গোপালগঞ্জের কর্মসূচি দিল এবং তাদের যাওয়াকে কেন্দ্র করে যা যা ঘটেছিল তার পরিপ্রেক্ষিতে একটি তদন্ত কমিশন গঠিত হয়েছিল। সেই তদন্ত কমিশনের রিপোর্ট অনুযায়ী কতটুকু ব্যবস্থা নেওয়া হয়েছে, সেই 16ই জুলাই আর কয়েক ঘন্টা বাকি, আবারও কি গোপালগঞ্জে কিছু ঘটতে যাচ্ছে? নইলে সেখানে 5 প্লাটুন বিজিবি সদস্য কেন মোতায়েন করা হবে? হতে পারে সতর্ক অবস্থা। এবং বুধবার সকাল থেকেই সেখানে বিজিবি সদস্যরা টহল দিচ্ছেন, র্যাব পুলিশ সদস্যরা রয়েছেন। জুলাই আন্দোলনের প্রথম বর্ষপূর্তিতে এই যে জুলাই আন্দোলনের নায়কেরা, তারা গোপালগঞ্জে বেশ হিরোর বেশে যাওয়ার পরিকল্পনা করলেও দ্বিতীয় বর্ষপূর্তিতে তারা কিন্তু কোনো ধরনের কর্মসূচি রাখেনি, এটিও আপনারা জানেন। সারা দেশে তারা পদযাত্রা কর্মসূচি দিয়েছিল, সেখান থেকে শুধুমাত্র গোপালগঞ্জকে বাদ দিয়েছে। এটাই স্বাভাবিক, খুব স্বাভাবিক। আমার ধারণা সুদূর ভবিষ্যতেও তারা গোপালগঞ্জে যাওয়ার সাহস পাবে না, সেই নৈতিক সাহস তাদের নেই। এবং সেদিন 2025-এর 16ই জুলাই তারা যে হিরো হতে গিয়ে একেবারে সেনাবাহিনীর কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে, আর্মড কারের মধ্য দিয়ে জীবন বাঁচিয়ে ফিরে আসতে পেরেছিল, নিশ্চয়ই এটি তাদের সৌভাগ্য। জাতীয় নাগরিক পার্টি মার্চ টু গোপালগঞ্জের ডাক দিল এবং তাদের পক্ষ থেকে কেউ কেউ উস্কানিমূলক বক্তব্য দিচ্ছিল গত বছর, যে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধি গুঁড়িয়ে দেওয়া হবে, গোপালগঞ্জ নিয়ে নানান ধরনের উস্কানিমূলক বক্তব্য দিচ্ছিল। এবং ওই দিন সকাল থেকেই স্থানীয় মানুষরা কিংবা আওয়ামী লীগের নেতা কর্মীরাও অবশ্যই বিক্ষুব্ধ হয়ে ওঠে, যুদ্ধংদেহী মনোভাব নিয়ে তারা রাজপথে নেমে আসে। এবং একটা পর্যায়ে গোপালগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনের গাড়িতে হামলা চালানো হয়। পরবর্তীতে আপনারা সবাই জানেন যে সেখানে পুলিশ অ্যাকশনে যায়, সেনাবাহিনী অ্যাকশনে যায়, বিপরীতে গোপালগঞ্জের সর্বস্তরের মানুষ এক কাতারে নেমে আসে। এদিকে রাজধানীতে পুলিশের কন্ট্রোল রুমে বসে তৎকালীন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী এবং এনসিপি নেতা সেই সময়ের অন্যতম উপদেষ্টা সরকারের আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বসে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের দিক নির্দেশনা দিচ্ছিল যে কিভাবে কোথায় অ্যাকশন করতে হবে, কিভাবে গুলি চালাতে হবে। এই সব ছবি তো আমাদের কাছে এসেছে। তারা নির্দেশ না দিলে কন্ট্রোল রুমে বসে থাকবে কেন? আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া স্বরাষ্ট্র উপদেষ্টা থাকতে পারেন। এ নিয়ে অনেক প্রশ্ন উঠেছিল। তো
একটা পর্যায়ে তুমুল সংঘর্ষে গুলিতে 5 জন নিহত হয়। এনসিপি নেতারা কিভাবে পালিয়ে আসে, সেখান থেকে খুলনায় যায় সেনাবাহিনীর কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে, সেগুলো নিশ্চয়ই আমাদের মনে আছে। কিন্তু এই যে 5 মানুষ নিহত হলেন, তারপর কি হলো? কাদেরকে আসামি করা হলো? পুলিশ একে একে 12টি মামলা করলো প্রাণহানির ঘটনায়। 12টা মামলার মধ্যে 15,000-এরও বেশি আসামি, তার মধ্যে প্রায় 500 জন নারী। মজার বিষয় হচ্ছে, যেই মানুষরা নিহত হলেন সেই মানুষদেরই আত্মীয় স্বজন, সতীর্থ কিংবা আওয়ামী লীগের স্থানীয় নেতাকর্মীদেরই আসামি করা হলো। অথচ পুলিশ তখন বলেছিল যে আমরা আত্মরক্ষার্থে টিয়ার গ্যাসের সেল নিক্ষেপ করেছি, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছি। তুমুল সমালোচনার মুখে সেনাবাহিনীও স্বীকার করে নিল যে তারা আত্মরক্ষার্থে বল প্রয়োগ করেছে, কিন্তু গুলির ঘটনা কোথাও এলো না। গুলি মনে হলো যে আসমান থেকে এসে ওই মানুষগুলোর বুকে বিঁধল। আইএসপিআর থেকেই বলা হয়েছিল যে সেনাবাহিনী আত্মরক্ষাতে বল প্রয়োগ করেছে, যদিও কোনো কোনো ভিডিও যেগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছিল, মানুষ দেখেছে যে কারা গুলি ছুটছে। এবং যাদেরকে আসামি করা হলো তার পরের আরো কয়েকদিন তো একটা ভৌতিক পরিবেশের মধ্যে দিয়ে যাচ্ছিল পুরো গোপালগঞ্জ, যার রেশ দেশের অন্যান্য অঞ্চলেও পড়েছিল। মানুষ একটা আতঙ্কের মধ্যে ছিল, পুরো জেলা প্রায় পুরো শূন্য হয়ে পড়েছিল। আসামিদের ধরতে নৌবাহিনীর সদস্যদের পর্যন্ত মোতায়েন করা হয়েছিল, যাতে তারা নৌপথে, জলপথে কেউ পালাতে না পারে। এতটাই হিংস্র হয়ে উঠেছিল প্রশাসন। মানুষ বলছে যে বাকি আছে শুধু বিমান বাহিনী নামাতে। সেনাবাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছিল, পুলিশ, র্যাব, বিজিবি, নৌবাহিনী পর্যন্ত। আমার যতদূর মনে পড়ে ওই সময় হেলিকপ্টারও টহল দিচ্ছিল। তো এই যে ঘটনা, সেই ঘটনার পরিপ্রেক্ষিতে একটা তদন্ত কমিশন গঠন হলো। একজন সাবেক বিচারপতির নেতৃত্বে 6 সদস্যের তদন্ত কমিশন গঠিত হলো। তদন্ত কমিশন একটা প্রতিবেদনও জমা দিল, কিন্তু গুলির বিষয়ে সেই তদন্ত কমিশনের প্রতিবেদনেও কোনো শব্দ উচ্চারণ করা হলো না। কেন করা হলো না? ওই কমিটির নাকি এখতিয়ারের বাইরে ছিল গুলির বিষয়টি তদন্ত করতে। কেন? এখানেই তো প্রশ্ন, যে গুলি বিষয়ে কোনো কিছু লেখা যাবে না বা গুলির বিষয়ে কোনো প্রশ্ন করা যাবে না। খুব স্বাভাবিকভাবেই আমরা বুঝতে পারি গুলি তাহলে কারা করেছিল। এই যে মানুষগুলো নিহত হলেন, বিচার পেয়েছে? এখনো কি বিচার হবে? ডক্টর ইউনূস সরকার জঙ্গি শাসন কায়েম করেছিল, কিন্তু এই বিএনপি সরকার নিশ্চয়ই সেটিও করা হবে না। এবং মজার বিষয় হচ্ছে, তদন্ত কমিশনের প্রতিবেদনে স্পষ্টভাবে উল্লেখ ছিল যে ওই দিনের ওই সংঘর্ষের জন্য দুপক্ষই দায়ী। দুই পক্ষ যদি দায়ী হয়ে থাকে, এনসিপির নেতাদের বিরুদ্ধেও বা কি পদক্ষেপ নেওয়া হয়েছে, আদৌ কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে না, সেটা আমরা আশা করতেও পারি না। কিন্তু এই যে 16ই জুলাই আবারও কি গোপালগঞ্জে কিছু ঘটবে, আমরা সেটি প্রত্যাশা করি না। পুলিশ, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বিজিবি সদস্যরা, র্যাব সতর্ক অবস্থা রয়েছে, এটি আমরা আশা করি ঠিক আছে, হোক। কিন্তু তুষের আগুন কতক্ষণ চাপা দিয়ে রাখা সম্ভব হবে?